destruction. Small amount of ascites are asymptomatic. সামান্য পরিমাণ অ্যাসিডিক ফ্লুইড যদি থাকে আপনার পেরিটোনিয়াল ক্যাভিটিতে, কোনো উপসর্গ দেবে না, অ্যাসিম্পটোমেটিক, সিম্পটম দেবে না। বাট উইথ লার্জ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড মোর দেন, এই কথাটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যালি, মোর দেন 1 লিটার, there is abdominal distension, fullness of flanks, shifting dullness, এগুলো মেডিসিন ওয়ার্ডের কথা, shifting dullness on percussion, and when the ascites is marked a fluid thrill or fluid wave present, এগুলো পারকাশন নোটের টার্ম, শিফটিং ডালনেস আর হলো আপনার ফ্লুইড থ্রিল। ফ্লুইড থ্রিল আর একটা টোকা দেওয়া, মাঝখানে হাত রেখে আমলিকাস বরাবর হাত রেখে এক পাশে টোকা দিলে অন্য ইয়াতে থ্রিল অনুভব হবে হাতের মধ্যে। এই টার্মগুলো ওনারা বলবে, এখন শুধু মনে রাখেন এই টার্ম এখন পর্যন্ত না ইয়া থাকলে, এখন পর্যন্ত যত করোনাই হোক, যত কিছুই হোক, এই যে আপনার শিফটিং ডালনেস, তারপরে আপনার ফ্লুইড থ্রিল, এই টার্মগুলো এখনো না শেখাটা একেবারেই দুঃখজনক। যদিও থার্ড ইয়ারে উঠতে উঠতেই আপনাদের করোনা আনা দিয়েছে। আবার বলছি কথাটা, এগুলো ওয়ার্ডের কথা। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এইগুলো হলো প্রথম দিনের টার্ম। রেসপিরেটরি সিস্টেম যেদিন যেমন আর কি রেসপিরেটরি সিস্টেম, তারপরে এলিমেন্টারি সিস্টেম যখন পড়ানো হয় তখন এগুলো হইল প্রথম দিনের টার্ম। কি বলবো, করোনাও আনা দিচ্ছে, আর ওয়ার্ডে কতটুকু কি হয় আমাদের জানা নেই। অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এরপরে আসেন সাধারণ কিছু কথাবার্তায় আমি গেছিলাম, আপনারা টার্মগুলো লিখে রাখবেন। স্মল অ্যামাউন্ট অফ অ্যাসাইটিস, আর যখনই ওয়ার্ডে যাবেন এই মানে একেবারে জ্বালা যন্ত্রণা দিবেন রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, যে স্যার আমরা তো অনেক বঞ্চিত, আমাদের ক্লাসের সময় ওই প্যাথোলজি ক্লাসের সময় স্যারেরা যে কিছু কিছু টার্ম বলে এগুলো নাকি ওয়ার্ডে আমাদের শেখা দরকার ছিল, এগুলো আমরা জানি না, আমরা তো খুব চাপে আছি স্যার, এগুলো বলে এদের কাছ থেকে আদায় করবেন। স্মল অ্যামাউন্ট অফ অ্যাসাইটিস আর অ্যাসিম্পটোমেটিক। অ্যাসিম্পটোমেটিক মানে সিম্পটম দেবে না, বাট উইথ লার্জ accumulation of fluid more than 1 liter, there is abdominal distension, তখনই উপসর্গ দেখা দিবে। fullness of flanks, flank কথাটা শুনছেন নাকি? flank হলো the part of the body between ribs and upper border of the ileum, hip bone-এর ileum আর রিবের মাঝখানে, that is pegged. flank, the part of the body between ribs and upper border of the ileum. হিপবোন পড়ছেন তো? তখন তো করোনা ছিল না। জি স্যার। হিপবোন ভালো করে পড়ছেন না? খুব ভালো করে পড়তে হয় কিন্তু। আচ্ছা, মোর দেন 1 লিটার যদি থাকে তখনই উপসর্গগুলো দেখা দিবে কি ধরনের? অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফুলনেস অফ ফ্ল্যাঙ্কস, শিফটিং ডালনেস, ওয়ার্ডের টার্ম on percussion, and when the ascites is marked a fluid thrill. ফ্লুইড তো ফ্লুইডের বানান তো জানেনই, থ্রিল ও সাধারণ শব্দ, THRILL। এটা এমনিতে মানে লেকচারে বোঝানো যাবে না, হাতে কলমে রোগীর সামনে রেখে রোগীর উপরে দেখাতে হবে। শিফটিং ডালনেস on percussion, and when ascites is marked a fluid thrill or fluid wave is present. আরো কিছু শিখবেন, কোথায় আরো কিছু সিম্পটমস আছে, সাইন সিম্পটমস আছে, এগুলো মেডিসিন ওয়ার্ড থেকে অথবা মেডিসিনের বই থেকে শিখতে হবে। আমাদের এতটুকু পর্যন্ত চল। সাধারণ কথা যেটা বলছিলাম এটা কি আবার বলতে হবে না লিখেছেন? লিখছি স্যার। গুড। কি লিখেছেন বলেন তো সাদিয়া? The small amount of ascites are asymptomatic, but with large accumulation of fluid more than 1 liter, there is
Sir, abdominal distension, fullness of flank. Sir, flank is a part of body between ribs and upper ওইটা body. লাগবে, ওইটা লাগবে না, ওইটা লাগবে না, ওইটা শুধু আমি সংজ্ঞা বললাম। ফ্ল্যাঙ্ক আপনারা জানার কথা, ওইটা ব্র্যাকেটে ফ্ল্যাঙ্ক বোঝার জন্য। ওইটা আবার বলা শুরু করলে মুশকিল আছে। ওইটা আপনাদের বোঝার জন্য ফ্ল্যাঙ্কের বর্ণনা আপনার কাছে চাইছে নাকি একদম এটা বল। হ্যাঁ, ফুলনেস অফ ফ্ল্যাঙ্কস আর শিপিং ডালনেস অন পারকাশন। এর মধ্যে হিপাটিক ম্যালিগন্যান্সি হইতে পারে, সাথে সাথে পেরিটোনিয়াল ম্যালিগন্যান্সি হইতে পারে। নাম্বার 2, cirrhosis of liver or heart failure, that is CCF বলা হয় আর congestive cardiac failure। মেইন কজের মধ্যে কি বলতে চাইলাম আমরা, খুব গুরুত্বপূর্ণ কজ, malignant disease, cirrhosis of liver and heart failure। আর কম গুরুত্বপূর্ণ আরো কিছু কজের কথা তো আমরা অবশ্যই বলবো, এই তিনটা যেন আমরা ভুলে না যাই। malignant disease এর মধ্যে হেপাটিক কজ হইতে পারে, পেরিটোনিয়াল কজ হইতে পারে। হেপাটিক ম্যালিগন্যান্সি, পেরিটোনিয়াল, সিরোসিস অফ লিভার, তারপরে আপনার হার্ট ফেইলিয়ার। আদার কজ কয়েকটা বলি আমরা, এই তিনটা কিন্তু বলবেন না, এই তিনটা কিন্তু বলতে হবে। এখানে যেমন আমরা বলছিলাম নিউমোনিয়া, টিউবারকুলোসিস আর বলছিলাম ম্যালিগন্যান্সি। এখানে ম্যালিগন্যান্সি, সিরোসিস, সিরোসিস অফ লিভার, হার্ট ফেইলিয়ার, that is congestive cardiac failure. Other causes এর মধ্যে acute pancreatitis, lymphatic obstruction, 11 BTCH কে লিখলেন, 11 ব্যাচ বুঝাইলেন মনে হয়, BTCH দিয়ে ব্যাচ বুঝাইছেন। acute pancreatitis, lymphatic obstruction, ইনফেকশন এর মধ্যে টিউবারকুলোসিস হইলেও কিন্তু ইয়া হইতে পারে, আপনার অ্যাসাইটিস হইতে পারে। নেফ্রোটিক সিনড্রোম, হাইপোপ্রোটিনিমিয়াতেও হইতে পারে, প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ম্যালনিউট্রিশন। রেয়ার কজের মধ্যে হাইপোথাইরয়েডিজম, মেইজ সিনড্রোম, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। মেইজ সিনড্রোমের ব্যাখ্যা আমরা দিয়েছিলাম, কি ব্যাখ্যা দিয়েছিলাম আমরা? মেইজ সিনড্রোম is associated with right-sided pleural effusion with or without ascites and a benign ovarian tumor. Ascites removes with removal of the tumor. কি বলতে চাইলাম আমরা? মেইন কজগুলো বলছিলাম আমরা, ঠিক 11টাই আপনাদের ছুটি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, অন্যদের ক্লাস। মেইন কজের মধ্যে আমরা বলছিলাম ম্যালিগন্যান্ট ডিজিজ, সিরোসিস অফ লিভার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার। আদার কজ বলতে গিয়ে আমরা বললাম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, লিম্ফেটিক অবস্ট্রাকশন, ইনফেকশন। ইনফেকশনের মধ্যে উদাহরণ হলো টিউবারকুলোসিস, নেফ্রোটিক সিনড্রোম। এরপর আসেন হাইপোপ্রোটিনিমিয়া, উদাহরণ দিতে গিয়ে বললাম প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি, ম্যালনিউট্রিশন। রেয়ার কজেস এর মধ্যে আমরা বলতে চাইলাম হাইপোথাইরয়েডিজম, মেইজ সিনড্রোম। এরপরে আসেন অ্যাসিডিক ফ্লুইডের অ্যাপিয়ারেন্সটা কি। আমরা একটা কথা বলছিলাম যে অল্প কিছু ফ্লুইড থাকলে প্রণিধানযোগ্য নয়। 1 লিটারের মতো ফ্লুইড পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমা হলে আমরা অ্যাসাইটিস পাব। অ্যাসিডিক ফ্লুইড অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা এই লাইনটাই আবার পড়ছি, normally the peritoneal cavity contains less than 100 ml of clear straw colored fluid. তাইলে নরমাল কালারটা কি আসানুল্লাহ? এর মধ্যে এই যে অ্যাসিডিক ফ্লুইড বলতে গিয়ে আরেকটা প্রশ্নের উত্তর আমরা বলে ফেললাম, আরেকটা প্রশ্নের উত্তর আমরা দিলাম। Normally the peritoneal cavity contains less than 100 ml of clear straw colored fluid. Clear হইতে পারে, straw colored হইতে পারে। আর peritoneal cavity তে normally less than 100 ml clear straw colored fluid থাকে। এই ক্লিয়ার এবং স্ট্র কালারই যদি আমরা সাধারণভাবে পাই,
আমাদের মাথায় আবার এটা চিন্তা থাকবে, ওই যে বলছিলাম যে আমাদের সময় আমরা মেইনলি সিরোসিস অফ লিভার, পেরিটোনিয়াল ফ্লুইড মানে অ্যাসাইটিক ফ্লুইড অ্যাসপিরেট করেছি, কোন কোন ক্ষেত্রে আবার কাইলাস ফ্লুইডও আমরা পেয়েছি। আমরা যখন ওয়ার্ড তদারকি করেছি তখন, সাধারণভাবে যখন স্টুডেন্ট ছিলাম তখন সিরোসিস অফ লিভারই মেইন ছিল। তখন বি হেপাটাইটিস, সি হেপাটাইটিস তখন মাথার মধ্যে এত আবিষ্কার ভালোভাবে হয় নাই, এত কিছু ছিল না। মানে সিরোসিস অফ লিভারের পথ চিন্তা করতে ক্লিনিশিয়ানরা অনেক কষ্ট করছেন তখন। ক্লিনিক্যাল আই দিয়ে রোগী ডায়াগনোসিস, রোগ ডায়াগনোসিস এবং চিকিৎসা করতে হয়েছে তাদের। তাইলে আবার আসেন, এই যে ক্লিয়ার এবং স্ট্র কালার বললাম, এই ক্লিয়ার এন্ড স্ট্র কালার হইলেও আপনার মাথায় নরমালের পাশাপাশি আবার সিরোসিস অফ লিভারও মাথায় থাকবে। আর ক্লাউডি অর টার্বিড কালার যদি দেখেন তাইলে কি চিন্তা করবেন? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল peritonitis, that is infection. Spontaneous bacterial peritonitis কোন কোন বইয়ে দেখবেন সংক্ষেপে SBP লেখা। Perforated bowel pancreatitis. Sir, cloudy কখন পাবো স্যার? Cloudy in spontaneous bacterial peritonitis সংক্ষেপে SBP। Perforated bowel disease, pancreatitis আবার অন্য কালারও আমরা একটু পাবো, আমরা যাচ্ছি ওই। আর ব্লাডি যদি থাকে কমন সেন্স কি বলে? আর বেশি পাবো স্যার। যে ব্লাডি যদি থাকে সাধারণভাবে ডিজিজ কন্ডিশন চিন্তা করলে আপনি প্লুরাল আর পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাসপিরেট করছেন, সাধারণভাবে আপনার মাথায় দেখলেন যে আপনি কোনো ট্রমা মামা করেন, এই ক্ষেত্রে কি থাকবে মাথায়? malignancy অথবা trauma। গুড, ম্যালিগন্যান্সি। আবার ওখানে আমরা শুধু প্যানক্রিয়াটাইটিস বলছিলাম, ক্লাউডি অর টার্বিড। আর ব্লাডের ক্ষেত্রে আমরা আবার বলছি ম্যালিগন্যান্সির পাশাপাশি হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস আপনারা মেডিসিনে পড়বেন, অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে অনলাইনে মেডিসিনের ক্লাসও কিন্তু হচ্ছে। এই এসআইটিস পড়ানো হয়েছে থার্ড ইয়ারের স্টুডেন্ট অন্য একটা মেডিকেল কলেজ। স্যার আমাদের বলছিলাম স্যার আমাদের নেন আছে। জি জি, অন্যরা কিন্তু বেশ আগাচ্ছে আর কি মেডিসিন সার্জারি। আমার মেয়েটা থার্ড ইয়ারের পরে ইয়াতে যশোর আর্মি মেডিকেল কলেজে দেখলাম মেডিসিন বই অনেক দাগানো। তো আমি বললাম যে এসআইটিস আমাদের পড়িয়েছিল। ম্যালিগন্যান্সি, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, রাপচার্ড লিভার, রাপচার্ড স্প্লিন, এটি মাথায় থাকবে আপনার ব্লাডি যদি দেখেন। ম্যালিগন্যান্সি, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস, রাপচার্ড লিভার, রাপচার্ড স্প্লিন। কাইলাস যদি হয়, that is milk colored, কি চিন্তা থাকবে মাথায়? লিম্ফোমা। তারা বলতে চাচ্ছে টিউবারকুলোসিস ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু কাইলাস, ম্যালিগন্যান্সি, প্যারাসাইটিক ইনফেস্টেশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। প্যারাসাইটোলজি কি পড়াচ্ছে ওইখানে তারা? জি স্যার, মাইক্রোবায়োলজিতে শুরু করতে স্যার। হ্যাঁ, প্যারাসাইটোলজির ক্ষেত্রে, প্যারাসাইটের ক্ষেত্রে হইলো ইনফেস্টেশন। যদি দক্ষ হয় টিচাররা এই কথাটা বলবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর প্যারাসাইটের ক্ষেত্রে প্যারাসাইটিক ইনফেস্টেশন, দ্যাট ইজ হেলমিনথিক ইনফেস্টেশন আমরা বলি। যেমন কৃমি একটা প্যারাসাইট, হেলমিনথিয়াসিস মানে প্যারাসাইটিক একটা ইনফেস্টেশন। প্যারাসাইটের ক্ষেত্রে এটা মনে রাখেন, এটাও একটা ভাইবার প্রশ্ন। প্যারাসাইটিক ইনফেস্টেশন আর হলো ব্যাকটেরিয়াল হলো ইনফেকশন। ব্যাকটেরিয়া ইনফেকশন করে আর প্যারাসাইট হলো ইনফেস্টেশন করে। তাইলে আমরা কাইলাস কালার যদি দেখি তাইলে কি চিন্তা করব? লিম্ফোমা, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, প্যারাসাইটিক ইনফেকশন। গ্রিনিশ যদি চিন্তা করি, ওই আপনার
ক্লাউডের মধ্যেও কিন্তু পারফোরেটেড বাওয়েল আমরা বলছিলাম। পারফোরেটেড বাওয়েল মানে পারফোরেটেড ডিউডেনাল আলসার, পারফোরেটেড ইন্টেস্টাইন। গ্রিনিশ যদি হয় কালার পেরিটোনিয়াল ফ্লুইডের, অ্যাসাইটিক ফ্লুইডের, আপনার মাথায় কি চিন্তা থাকবে? পারফোরেটেড ডিউডেনাল আলসার, পারফোরেটেড ইন্টেস্টাইন, কোলিসিস্টাইটিস। পারফোরেটেড ইন্টেস্টাইন আলাদা বলার দরকার নাই, আরো নিচে বোঝাইছে আর কি, ইন্টেস্টাইন বোঝাইছে, আর ডিউডেনাম তো একটু উপরে, এটা বোঝাইছে আলাদা আলাদা করে প্যাথোলজির বই। তো আপনি পারফোরেটেড ডিউডেনাল আলসার বলেন, কোলিসিস্টাইটিস। এরপর আসেন বায়োকেমিক্যাল এক্সামিনেশন। যাই, আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো, আমাদের হাতে সামান্য সময় রয়েছে, আমরা 11টায় অবশ্যই শেষ করব। বায়োকেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আসেন, an acidic pH of the peritoneal fluid suggests perforated peptic ulcer. একটু দ্রুত লেখে। an acidic pH of the peritoneal fluid, pH টা দেখেন, বায়োকেমিস্ট্রি তো, বায়োকেমিস্ট্রি করতেছেন আপনি, pH টা একটু দেখেন। pH, an acidic pH of the peritoneal fluid suggests perforated peptic ulcer. সাধারণভাবে প্রোটিন হইল 0.3 to 4 গ্রাম পার ডেসিলিটার। তা প্রোটিন কত? 3 অ্যাসাইটিক ফ্লুইডে সাধারণভাবে 0.3 to 4 গ্রাম পার ডেসিলিটার। মোর দেন 4 গ্রাম পার ডেসিলিটার যদি হয়, তাইলে আপনি চিন্তা করবেন স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, টিউবারকুলাস, প্লুরাল ইফিউশন। ইনফেকশন ভালো করে চিন্তা করুন, দুইটা ইনফেকশন, একটা টিউবারকুলাস ইনফেকশন, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, মনে থাকলেই প্রোটিন ইনক্রিজ করবে ওই ক্ষেত্রে। প্রোটিন সাধারণভাবে বলা হয়, বিভিন্ন বইয়ে কিন্তু একটু রেঞ্জ থাকতে পারে, এটা আমারটা একেবারে অবধারিত, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নাই। প্রোটিন সাধারণভাবে 0.3 to 4 গ্রাম পার ডেসিলিটার নরমাল। মোর দেন 4 গ্রাম পার ডেসিলিটার মাথায় থাকবে আপনার কি? স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউবারকুলাস ইনফেকশন। স্যার প্রোটিন বলতে কি প্লাজমা প্রোটিন? হ্যাঁ, সিরাম প্রোটিন আর জি স্যার। প্রোটিন আমরা দেই। গ্লুকোজটা সাধারণভাবে সিমিলার টু ব্লাড গ্লুকোজ লেভেল, দ্যাট ইজ সিরাম গ্লুকোজ লেভেল। লেস দেন সিরাম গ্লুকোজ লেভেল যদি থাকে, তাইলে আমরা কি চিন্তা করব? টিউবারকুলোসিস অর ম্যালিগন্যান্সি চিন্তা করব। গ্লুকোজের লেভেলটা হলো সিমিলার টু সিরাম গ্লুকোজ লেভেল। লেস দেন সিরাম গ্লুকোজ লেভেল যদি পাই, আমরা কি চিন্তা করব? টিউবারকুলোসিস অর ম্যালিগন্যান্সি। প্লুরাল ইফিউশনে যেমন সিরাম, সরি অ্যামাইলেজের কথা বলছিলাম, পেরিটোনিয়াল ফ্লুইডের অ্যামাইলেজও আমরা করব, যেহেতু কেন, আমরা কিন্তু প্যানক্রিয়াটাইটিস একটা কজ বলেছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। অ্যামাইলেজ সাধারণভাবে সিমিলার টু সিরাম লেভেল। বেশি যদি আমরা পাই, মোর দেন সিরাম লেভেল যদি পাই, কি চিন্তা করব? আমরা কিন্তু কারণগুলো বলেছিলাম। স্যার প্যানক্রিয়াটাইটিস আমরা কারণ বলেছিলাম, হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস একটা বলেছি আমরা, আর সাধারণ প্যানক্রিয়াটাইটিসও তো আমরা বলেছি যে ক্লাউডি অথবা টার্পিড হবে প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে, আবার হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে ব্লাডি হবে আমরা বলছি। অ্যামাইলেজ সাধারণভাবে সিমিলার টু সিরাম অ্যামাইলেজ লেভেল, মোর দেন সিরাম লেভেল যদি পাই, আমরা চিন্তা করব যে এটা প্যানক্রিয়াটাইটিস এর কারণে অ্যাসাইটিস। Elevated ammonia level above 3 gram per ml suggest intestinal necrosis or perforation. আমরা বলছিলাম intestinal perforation, আর একটা প্রসঙ্গ উল্লেখ করেছিলাম, jejunal and ileal fluid have very high alkaline phosphatase level. যদি ভেরি হাই অ্যালকালাইন ফসফেটেজ লেভেল পান, তাইলে আপনি চিন্তা করবেন যে এই অ্যাসিডিক ফ্লুইডের মধ্যে জেজোনাল অর আইলিয়াল ফ্লুইড থাকতে পারে। স্যার এলিভেটেড অ্যামোনিয়া কি বলছেন স্যার? এলিভেটেড অ্যামোনিয়া লেভেল অ্যাবাভ 3 গ্রাম পার ডিএল। এলিভেটেড অ্যামোনিয়া লেভেল অ্যাবাভ
3 গ্রাম পার ml, এটা আমি একটু কনফার্ম করব পরের ক্লাস এই ইয়াটা মানে প্যারামিটারটা ঠিক আছে কিনা। এখন এমনি লিখে রাখি elevated ammonia level above 3 গ্রাম পার ml, একটু আমার কাছে একটু অসঙ্গতি মনে হচ্ছে, একটু চিহ্ন দিয়ে রাখি আমাকে মনে করাবে। হ্যাঁ, এটা ডিএল হওয়ার সম্ভাবনা বেশি। সাজেস্ট intestinal necrosis, perforation. Jejunal and ileal fluid have very high alkaline phosphatases, that is 100 to 10,000 times than serum level. এক মিনিট একটু এই জিনিসটা কনফার্ম করতে পারি কিনা এখানে, কেন এরকম অসঙ্গতি কেন হলো, একটু লাইনে থাকুন। 3 গ্রাম পার ml দেখায়। আচ্ছা ঠিক আছে, এটা আমি আরো ইয়ে করব, একটা স্ট্যান্ডার্ড বই, এটা আমি আরো পর্যালোচনা করব। 3 গ্রাম পার ml দেখায়, এদের কি প্রিন্টিং মিস্টেক কিনা এটা আমি অনলাইন গুগলে সার্চ দিয়ে এটা কনফার্ম করে নেব। এখন এমনই লিখে রাখি। লিখেছেন jejunal and ileal fluid have very high alkaline phosphatic, that is 100 to 10,000 times serum level. এরপর আসেন LDH, lactate dehydrogenase. Acidic fluid LDH is raised in malignancy of peritoneum or hemorrhagic peritoneal fluid of any etiology. Hemorrhagic peritoneal fluid of any etiology and malignancy of peritoneum যদি থাকে, ওই ক্ষেত্রে অ্যাসিডিক ফ্লুইডের LDH লেভেল রাইজ থাকে। hemorrhagic peritoneal fluid of any etiology, মানে কারণ যাই হোক না কেন, hemorrhagic মানে hemorrhagic pancreatitis হইতে পারে, আবার malignancy হইতে পারে, এই কথাটা এনে বুঝাইছে। malignancy of peritoneum, of hemorrhagic peritoneal fluid of any etiology, মানে যে কোনো কারণ hemorrhagic peritoneal fluid হইতে পারে, যে সমস্ত কারণের ক্ষেত্রে অ্যাসিডিক ফ্লুইডের LDH লেভেল বাড়বে। আমি বুঝাইতে পারলাম কথাটা? আবার খেয়াল করেন কথাটা। অ্যাসিডিক ফ্লুইড LDH is raised in malignancy of peritoneum and hemorrhagic peritoneal fluid of any etiology. etiology কথা তো জানেনই, যে কোনো কারণে, যে সমস্ত কারণে আপনার হেমোরেজিক পেরিটোনিয়াল ফ্লুইড হইল, হেমোরেজিক পেরিটোনিয়াল ফ্লুইড পাইলেই আপনি চিন্তা করবেন যে LDH লেভেল এখানে বেশি পাওয়া যাবে, LDH লেভেল আপনি করাবেন। তো আসেন মাইক্রোস্কোপিটা একটু আলোচনা করে আমরা শেষ করি। স্যার 11টা বেজে গেছে স্যার, 11টা 3 বাজতেছে স্যার। মাইক্রোস্কোপি নিয়ে আলোচনা নেক্সট দিন স্যার পড়াইলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, একেবারে ছোট ছিল আর কি, এটা আবার অন্য দিন। ঠিক আছে, অন্য দিন আপনাদের সিমেন অ্যানালাইসিস করানো হবে, সিমেন অ্যানালাইসিসের আগে এটা একটু আলোচনা করা হবে।